দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্বের হার। এমন সব হতাশার মাঝেও কিছু সরকারি, বেসরকারি এবং উন্নয়নমূলক সংস্থা আমাদের প্রতিনিয়ত আশার আলো দেখাচ্ছে। তবে তার জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে। সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে, সাথে আছি আমি সিউল আহমেদ। আজ আমরা দেখব এই সপ্তাহের বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি। প্রথমে আমরা আসলে বাংলাদেশ নৌবাহিনীর একটি চাকরির বিজ্ঞপ্তি দিয়ে শুরু করতে চাচ্ছি এবং আমরা যদি একটু বিস্তারিত দেখতে চাই যে বাংলাদেশ নৌবাহিনী তাদের কমিশন অফিসার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা যদি আমরা একটু দেখি সেটি হচ্ছে যে বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর কমপ্লিট থাকতে হবে। এবং শারীরিক যোগ্যতা যদি আমরা একটু দেখি সেটি হচ্ছে পুরুষের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এবং ওজন 50 কেজি হতে হবে এবং নারীদের উচ্চতা হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি, ওজন 47 কেজি। অর্থাৎ 3 বাহিনীতে আবেদনের ক্ষেত্রে যে শারীরিক যোগ্যতা থাকে সেটি এখানে দেওয়া হয়েছে। বয়স হচ্ছে 1 জুলাই 2025 তারিখে অনূর্ধ্ব 30 বছর হতে হবে এবং বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত এবং বিবাহিত উভয় আবেদন করতে পারে। বেতনে যদি আমরা দেখি সেটি হচ্ছে 3 বাহিনীর যে গ্রেড রয়েছে সেই গ্রেড অনুযায়ী তাদের বেতন আসলে আপনাকে দেওয়া হবে। আবেদনের নিয়ম হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে আবেদন করতে হবে, অর্থাৎ ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করে আপনাকে ডাকে অথবা নিজে গিয়েও কিন্তু আপনি জমা দিতে পারেন এবং আবেদনের শেষ সময় হচ্ছে 31 ডিসেম্বর 2024। এনআরবি ব্যাংক লিমিটেড তাদের জনবল নিয়োগ বিজ্ঞপ্তির জন্য নিয়োগ দিয়েছে এবং আমরা যদি একটু দেখি যে এনআরবি ব্যাংকের আসলে নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি থাকছে, সেটি হচ্ছে যে তাদের পদের নাম হচ্ছে RORM, যেটি হচ্ছে ব্রাঞ্চ SME। এই বিভাগে আসলে আপনাকে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাকে MBA কমপ্লিট থাকতে হবে এবং পদ সংখ্যা যদি আমরা একটু দেখি সেটি নির্ধারিত নয়, অর্থাৎ কতজন তারা নেবেন সেটি ঠিক করে বলেনি এবং অভিজ্ঞতা হচ্ছে 3 বছরের অভিজ্ঞতা থাকতে এবং চাকরির ধরন হচ্ছে ফুল টাইম। প্রার্থীর ধরন যদি আমরা একটু দেখি সেটি হচ্ছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে এবং বয়সসীমা যদি একটু দেখি সেটা 40 বছর পর্যন্ত কিন্তু সর্বোচ্চ বয়সসীমা এবং কর্মস্থল হচ্ছে ঢাকাতে। এবং বেতন যদি সেটি দেখি সেটি হচ্ছে আলোচনা সাপেক্ষে এবং আবেদনের নিয়ম হচ্ছে এনআরবি ব্যাংক লিমিটেডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে অ্যাপ্লাই অনলাইনে গিয়ে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ সময় হচ্ছে 30 নভেম্বর 2024। আমরা আরেকটি সরকারি বাংলাদেশ বিমান, যেটি আসলে সরকারি একটি প্রতিষ্ঠান, সেটির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটি হচ্ছে সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ বিমান এবং আমরা একটু বিস্তারিত দেখতে চাই। সেটি হচ্ছে পদের নাম হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ মেকানিক এবং এয়ারক্রাফট মেকানিক পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। শিক্ষাগত যোগ্যতা যদি দেখতে চাই সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগে SSC এবং HSC উভয় পরীক্ষার ক্ষেত্রে GPA 5 থাকতে হবে এবং চতুর্থ বিষয় ছাড়া এই বিষয়ে A+, অর্থাৎ হচ্ছে গ্রেড পয়েন্ট GPA 5 থাকতে হবে। পদ সংখ্যা হচ্ছে প্রথম অ্যাপ্রেন্টিসশিপ মেকানিকের জন্য হচ্ছে 40টি এবং এয়ারক্রাফট মেকানিকের জন্য হচ্ছে 15টি, অর্থাৎ এটি কিন্তু একটি অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম। এবং বয়স যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে 21 নভেম্বর 2024 তারিখে অনূর্ধ্ব 32 বছর হতে হবে। বৈবাহিক অবস্থা হচ্ছে বিবাহিত এবং অবিবাহিত উভয় আবেদন করতে পারবে। আমরা বেতন যদি একটু দেখি সেটি হচ্ছে 12,500 টাকা থেকে শুরু করে 30,230 টাকা অ্যাপ্রেন্টিসশিপ অবস্থা। এবং আমরা যদি একটু বলি সেটি হচ্ছে প্রথম 3 বছর আসলে আপনাকে অ্যাপ্রেন্টিসশিপ হিসাবে থাকতে হবে, এরপর পারফরমেন্সের বিচারে আপনার জবটি আরেকটু তারা এক্সটেন্ড করতে পারে। আবেদনের শেষ সময় হচ্ছে 11 ডিসেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত। BSRM গ্রুপ অফ কোম্পানিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা একটু বিস্তারিত দেখতে চাই যে BSRM যে বেসরকারি কোম্পানিটি আছে তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে আসলে কি কি রয়েছে। আমরা একটু দেখতে চাই সেটি হচ্ছে যে কোম্পানির নাম হচ্ছে BSRM গ্রুপ অফ কোম্পানিজ, পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ইঞ্জিনিয়ার এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি কমপ্লিট থাকতে হবে। পদ সংখ্যা হচ্ছে নির্ধারিত নয়। অভিজ্ঞতা যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে কমপক্ষে 2 বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও কিন্তু এই পোস্টের জন্য আপনি আবেদন করতে পারবেন। চাকরির ধরন হচ্ছে ফুল টাইম এবং প্রার্থীর ধরন যদি আমরা একটু দেখি সেটি হচ্ছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারে। বয়সসীমা হচ্ছে 24 থেকে 35 বছর পর্যন্ত যারা আছেন তারাই আবেদন করতে পারবেন এবং কর্মস্থল হচ্ছে দেশের যে কোনো স্থানে। বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে এবং আবেদন হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে। তাদের যে পেজ রয়েছে, যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে অ্যাপ্লাই অনলাইনে গিয়ে কিন্তু আবেদন করতে হবে এবং আবেদনের শেষ সময় হচ্ছে 29 নভেম্বর 2024। জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম যে ফুড সার্ভিস প্রোভাইডার আছে ফুড পান্ডা বাংলাদেশ লিমিটেড, তারা প্রকাশ করেছে। আমরা একটু ফুড পান্ডার বিস্তারিত দেখতে চাই যে ফুড পান্ডার নিয়োগ বিজ্ঞপ্তির জন্য তারা আসলে কী কী চাচ্ছে কিংবা তারা কোন পদের জন্য লোক নিচ্ছেন। তারা হচ্ছে
স্পেশালিস্ট যে বিভাগ রয়েছে লিগ্যাল বিভাগ, সেই বিভাগের জন্য তারা নকবর নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এবং শিক্ষাগত যোগ্যতা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে অবশ্যই আইনে স্নাতক থাকতে হবে, অর্থাৎ LLB ডিগ্রি থাকতে হবে, এবং মাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন, এবং অভিজ্ঞতা হচ্ছে কমপক্ষে 3 বছর। চাকরির ধরন যদি আমরা একটু দেখি, সেটি হচ্ছে যে ফুল টাইম, এবং প্রার্থীর ধরন হচ্ছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারে। বয়সসীমা আসলে তারা উল্লেখ করেনি। বেতনটাও আলোচনা সাপেক্ষে করতে পারে, অর্থাৎ আপনার এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার বেতন ঠিক করা হবে। আবেদন একই উপায়, সেটা হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে, এবং আবেদনের শেষ সময় হচ্ছে 28 নভেম্বর 2024। আমরা একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেটা নিয়ে আলোচনা করতে, সেটা হচ্ছে জেনেভা ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রয়েছে, দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন, যাকে সংক্ষিপ্তে আসলে গেইন বলা হয়ে থাকে। তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখতে চাই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আসলে কি কি তারা চাচ্ছে। সেটি হচ্ছে, পদের নাম হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েট, সেটি হচ্ছে ফিনান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের জন্য, এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক অথবা স্নাতকোত্তর, অর্থাৎ আপনার BBA MBA অথবা অনার্স মাস্টার্স কমপ্লিট থাকতে হবে, এবং পদ সংখ্যা হচ্ছে একটি। অভিজ্ঞতা হচ্ছে উল্লেখ নেই। চাকরির ধরন হচ্ছে ফুল টাইম। প্রার্থীর ধরন যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। তারা কোনো বয়স সীমা দিয়ে দেয়নি, তবে বেতন তারা যেটি উল্লেখ করে সেটি হচ্ছে প্রতি বছর, অর্থাৎ 1 বছরে যে বেতনের প্যাকেজ, সেটি হচ্ছে 8,85,216 টাকা থেকে শুরু করে 10,08,744 টাকা। এই পুরোটাই আসলে আপনার অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে বেতনটা ঠিক করা হবে। কর্মস্থল হচ্ছে ঢাকাতে, তবে হোম অফিসেরও কিন্তু সুবিধা আছে, অর্থাৎ আপনাকে বিভিন্ন ট্যুরে যেতে হলে সেখানে আপনি হোম অফিসও করতে পারবেন। আবেদন হচ্ছে অনলাইনে, এবং আবেদনের শেষ সময় হচ্ছে 29 নভেম্বর 2024। আপনারা নিশ্চয়ই জানেন, প্রতি সপ্তাহে আমাদের সাথে একজন কর্পোরেট অতিথি উপস্থিত থাকেন, যিনি আমাদের চাকরির বাজারে বিভিন্ন কর্পোরেট টিপস দিয়ে থাকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ করিমুল আরাফাত, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, বসুন্ধরা পেপারস মিলস লিমিটেড। করিমুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং এখন টেলিভিশনকেও ধন্যবাদ। আচ্ছা ভাই, আমরা একটু একবার স্ট্রেট একটা প্রশ্ন যেতে চাই, সেটা হচ্ছে চাকরির বাজারে বর্তমানে আসলে কি অবস্থা? কারণ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর দেখলাম আমরা যে চাকরির বাজারে কিছুটা টালমাটাল চলছিল। কর্পোরেট অবস্থা আসলে এখন কেমন? আসলে ওই সময়টা তো আমরা সবাই আজকে এক্সপিরিয়েন্স করেছি, বিভিন্ন রকম একটু প্রবলেম ছিল। তো ওই প্রবলেমগুলো কিন্তু আসলে আমরা কাটিয়ে উঠতে শুরু করেছি। আমাদের কর্পোরেটে চাকরির বাজার বলেন, আমাদের বিজনেস সেই জায়গায় কিন্তু রান করছে। সো চাকরির বাজারটা ফিরে এসছে, কম্পিটিটিভ মার্কেট চাকরির বাজার শুরু থেকেই আছে। তবে এটা নিয়ে আসলে খুব বেশি টেনশন বা চাকরির বাজার এখন খুব খারাপ অবস্থা, এরকম আসলে ভাবার সুযোগটা মনে হয় কমে এসছে, আমরা মুভ করছি। আচ্ছা, যেটা হচ্ছে আপনারা তো বিভিন্ন ইন্টারভিউতে চাকরির বোর্ডে থাকেন, আসলে ইন্টারভিউ বোর্ডে আপনারা থাকেন। সেক্ষেত্রে আসলে একটি পোস্টের জন্য যখন আমরা দেখলাম নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়, সেই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সিভিগুলো পড়ে। প্রথম টার্মে তো একটা AI এর মাধ্যমে আপনারা ঠিক করে ফেলেন যে কয়জন গেস্ট মানে কয়জন নিয়োগ বিজ্ঞপ্তি থেকে কয়জন ক্যান্ডিডেট আসলে আপনারা নেবেন। সেক্ষেত্রে 2-3 জন যখন হয়ে যায় ফাইনাল সিলেকশনের জায়গায়, তখন আসলে একজনকে যখন সিলেক্ট করতে হয়, তখন কোন বিষয়গুলো ওই একজনকে আলাদা করে অন্যান্য 2 জনের চেয়ে, যাদের সবারই আসলে কোয়ালিফিকেশন অলমোস্ট সেম? আসলে এই ক্ষেত্রে বিষয়টা যে স্ক্রিনিং টাইমে তো আসলে একটা স্ক্রিনিং হয়েই যায়। ফাইনাল স্টেজে গিয়ে যেটি আসলে মূল জায়গাটি হচ্ছে আমি কি কাজের জন্য তাকে নিচ্ছি, তার সাথে তার সম্পৃক্ততাটা কেমন। আসলে সবারই হয়তো অভিজ্ঞতা থাকে, কিন্তু অভিজ্ঞতার বহিঃপ্রকাশটা কার কেমন। আমার এই মুহূর্তে যদি মার্কেটিংয়ের কারো প্রয়োজন হয়, আসলে সে অনেক ভালো জায়গায় কাজ করে এসছে, কিন্তু আমার পরিবেশের সাথে বা আমার টার্মসের সাথে সে কতটা মানে ইম্প্যাক্ট করছে বা তার অভিজ্ঞতাটা কতটা মিলে যাচ্ছে। পাশাপাশি আমরা যখন ইন্টারভিউতে ফেস টু ফেস ইন্টারভিউ করি, আসলে অভিজ্ঞতার আলো থেকেই বলছি যে তাদের মুভমেন্ট, কথা বা এক্সপ্রেশন থেকেও কিন্তু আমরা অনেক কিছু বুঝে যেতে পারি সে কতটা সুইটেবল আমার জন্য। এই সুইটেবলের জায়গাটা হচ্ছে তার কমিউনিকেশন স্কিলসের একটা জায়গা, সে নিজেকে কিভাবে উপস্থাপন করছে। সেই এই উপস্থাপনের জায়গাগুলোও কিন্তু অনেক বেশি ডিফার করে ফেলে। একজন হয়তো অনেক ভালো জানেন, কিন্তু উনি বলতে পারছেন না উনি কি জানেন, কিভাবে আমাকে ভ্যালুয়েট করবেন। এই ভ্যালুয়েটের জায়গা থেকে যদি আসলে উপস্থাপনাটা হয়, কমিউনিকেশনটা হয়, তাহলে ওই ক্যান্ডিডেট একটু এগিয়ে থাকবেন, তাকেই সিলেক্ট করাটা আমাদের জন্য কিন্তু অনেক সহজ হয়ে যায়। আর খুব ক্লোজ যতই হোক না কেন, অভিজ্ঞতার আলো থেকে কিন্তু আসলেই আমরা বুঝে নিতে পারি তাকে দিয়ে আমরা কতটা আউটপুট বের করতে পারবো। আচ্ছা, আপনি এনভায়রনমেন্টের কথা বলছেন। আচ্ছা, তাহলে আমরা কি এভাবে বলতে পারি যে ধরেন আমি কিংবা যে অন্য একটা কোম্পানিতে চাকরি করছে, সেই কোম্পানির এনভায়রনমেন্ট এবং আপনার কোম্পানির এনভায়রনমেন্ট সেম নাই হতে পারে, মানে সেটাতে পরিবর্তন থাকতে পারে। এই পরিবেশটা কি অনেক বেশি গুরুত্বপূর্ণ একজনকে সিলেক্ট করার ক্ষেত্রে? আসলে এনভায়রনমেন্ট তো প্রত্যেকটা প্রতিষ্ঠানে আলাদা হবে। তো সেই ক্ষেত্রে আসলে বিষয়টা কি, কিছু কমন কনসেপ্ট আছে, অ্যাডাপ্টিবিলিটি। সে কতটা অ্যাডাপটিভ। আমি যখন তাকে প্রশ্ন করছি বা একটা সিচুয়েশনাল অ্যানালাইসিস করে বললাম এই সিচুয়েশনে আপনি কিভাবে আমাদের সাথে বা আপনার কি ডিসিশন থাকবে, এই যে অ্যাডাপ্টিবিলিটি, সে ওই ইনস্ট্যান্ট কি ধরনের উত্তর দিচ্ছে, তার থিঙ্কিং পাওয়ারটা কেমন, তার কমিউনিকেশনটা কেমন, নেগোসিয়েশনের স্কিলসটা কেমন। যে কোনো
একটা প্রবলেম অ্যানালাইসিস করার ক্ষমতাটা কেমন, তাকে পারফেক্ট হতে হবে এটা আমরা চাই না, কারণ সে আসবে আমার সাথে অ্যাডাপ্ট করবে 6 মাস 1 বছর কোম্পানি এনভায়রনমেন্টের সাথে মিলে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তাকে আগে থেকেই অত পারফেক্ট হতে হবে না, কিন্তু তার বেসিক কমিউনিকেশন, নেগোসিয়েশন স্কিলস, প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি, এইটাই হচ্ছে আসলে আমাদের অ্যানালিসিসের জায়গাটা মানে তৈরি হয় তাকে অ্যানালিসিস করার জন্য। যারা ফ্রেশার থাকে তারা তো এক্সপিরিয়েন্সগুলো আসলে পায় না, সেক্ষেত্রে ইউনিভার্সিটি লাইফে আমরা যখন দেখি যে অনেকে ক্লাবিং করতেছে, অনেকে অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামগুলোতে জয়েন করতেছে, অনেকে বিভিন্ন ডিবেটিং ক্লাবে জয়েন করতেছে, এগুলো কি আসলে খুবই গুরুত্বপূর্ণ একজন ফ্রেশার ক্যান্ডিডেটের জন্য? আসলে এই জায়গাটা আমার কাছে একটু পরিচিত, এই জন্য আমি স্টুডেন্ট কাউন্সিলিং এর সাথে জড়িত, কর্পোরেট ট্রেনিং এবং স্টুডেন্ট কাউন্সিলিং। ওই জায়গা থেকে আমি যেটা দেখেছি, যেসব ছেলে বা স্টুডেন্টরা শুধুমাত্র একাডেমিক পড়াশোনায় ইউনিভার্সিটিতে করছেন, আমি আসলে আমার এই 15 বছর অভিজ্ঞতার জায়গা থেকে আসলে এটা দুঃখজনক মনে হয়, কারণ শুধু ইউনিভার্সিটিতে শুধু পড়াশোনার জন্য না, সেখানে জীবন গড়ার একটা জায়গা, সেখানে ক্লাবিং থাকবে, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে তাকে সম্পৃক্ত থাকতে হবে, বিভিন্ন কর্মকাণ্ডের সাথে তার কন্ট্রিবিউশন থাকতে হবে। ওই জায়গাতেই তো একটা মানুষ আসলে পরিপূর্ণ হয়ে ওঠে, তাই না? সো স্টুডেন্টদের অবশ্যই বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থাকা উচিত, সেটা একাডেমিক হোক নন একাডেমিক হোক। আরেকটা কথা বলে রাখি, যেমন স্টুডেন্ট লাইফে যদি আপনি কোনো কর্পোরেট একজন বড় ভাই বা স্যার যেই নামে আপনি ডাকুন না কেন, তার সাথে যদি আপনার একটু হাই হ্যালো থাকে বা আপনার কোনো একটা একাডেমিক প্রয়োজনে তার সাথে আপনার যোগাযোগটা মেনটেন করেন, এই নেটওয়ার্কটাই কিন্তু পরবর্তীতে তাকে সিভি দেওয়ার জন্য অনেক বেশি হেল্প করবে, তাই না? সো স্টুডেন্ট লাইফে অবশ্যই তাকে বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থাকলে সেই স্টুডেন্টটাই পরবর্তীতে তার কেরিয়ারে অনেক ভালো করবে বলেই আমার বিশ্বাস। মানে আমরা তাহলে বলতে পারি যে আসলে এই যে কমিউনিকেশন স্কিল অথবা একটা নেটওয়ার্কিং ক্রিয়েট করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা প্রশ্ন সম্পর্কে জানতে, সেটি হচ্ছে যে এই 2024 সালের শেষে এসে আমাদেরকে সিভি নিয়ে কথা বলতে হয়। আপনারা তো বিভিন্ন সিভি পাচ্ছেন, আপনি নিজে বললেন যে আপনি আসলে স্টুডেন্ট কাউন্সিলিংও আছেন। সিভি রাইটিংয়ে কেন আসলে আমরা এখনো পিছিয়ে আছি, মানে সমস্যাটা কোন জায়গায় হয়? আসলে আমি আসলে কাউকে দোষ দিতে চাই না, আমাদের যে পরিবেশ, এই পরিবেশে আপনি চিন্তা করুন, একটা স্টুডেন্ট যখন অনার্স বা মাস্টার্স কমপ্লিট করে আসে, তার এডুকেশন সিস্টেমের মধ্যে তাকে কতটুকু ইনকর্পোরেট করা হলো, হ্যাঁ, ওই মুহূর্তে কিন্তু তাকে সচেতন হয়ে যাওয়া উচিত যে আমার সিভিটা কি হবে। যেমন আমি আমার স্টুডেন্ট কাউন্সিলিং আমি দেখেছি, স্টুডেন্ট লাইফের এক ধরনের সিভি হবে। তো স্টুডেন্ট লাইফে যদি সে অ্যাক্টিভিটিস বা অন্য অর্গানাইজেশন, সে যদি নিজেকে ডিবেটার বা অন্য কোনো অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত রাখে, তার আরেকটা সিভি হতে পারে, একটা স্টুডেন্ট সিভি, আরেকটা হচ্ছে তার একাডেমিক প্রফেশনাল সিভি। এরকম অনেকভাবে কিন্তু সিভি এক্সপেরিমেন্ট করা যায়। যে স্টুডেন্টটা ওই সময় থেকে সচেতন ছিল, তার কিন্তু নিজের হাতে সিভি রাখার একটা অভ্যাস গড়ে উঠেছে, তাই না? সিভিতে কি মিথ্যা লেখার কোনো মিথ্যা লেখার জায়গাটা কিন্তু আসলেই তৈরি হয়। কেন? আসলে আমি বলবো না এটা মিথ্যা, এটা অসত্য, আমি কথাটা এভাবে বলতে চাই। কেন? কারণ যেই স্টুডেন্টটা অন্য কারো কাছে সিভিটা কপি করলো, সে হয়তোবা ওই বিষয়টা সম্পর্কে সে জানেই না, কিন্তু নিজের সিভিতে আপনি কি লিখেছেন প্রত্যেকটা শব্দ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। সেই ধারণা থাকতে হলে নিজের হাতে সিভি বানানোর প্র্যাকটিস করাটা বেটার। তবে বিভিন্ন ফরম্যাট অথবা বিভিন্নভাবে উপস্থাপনের জন্য আপনি কারো হেল্প নিতেই পারেন, কিন্তু প্রত্যেকটা সিভির শব্দ সম্পর্কে যদি কারো ধারণা থাকে, তাহলে তার উপস্থাপনা এবং তার যে ইন্টারভিউ ফেস করা, সেটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। অনেক জায়গায় ভিডিও সিভিও চাচ্ছে, এটার অনেক ফরম্যাটও আছে। একটু সচেতন থাকা। তবে স্টুডেন্ট লাইফে বা একদম ইনিশিয়ালি যারা মাত্র ঢুকছেন, ফ্রেশার যারা, তাদের জন্য আমার রিকোয়েস্ট, স্টুডেন্ট লাইফ থেকে সচেতন হয়ে যাওয়া। একটু সচেতনতা তাকে অনেক দূর নিয়ে যেতে পারে। ইউনিভার্সিটিগুলোর তো দায় পড়ে, এটা ইউনিভার্সিটিগুলোর অবশ্যই দায় পড়ে, কিন্তু সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি, অনেক স্টুডেন্ট কাউন্সিলিংয়ে আমি দেখেছি অনেক ইনফরমেশন তাকে দিচ্ছি, হয়তো সে উদাসীন হয়ে যাচ্ছে, তার ওই অ্যাওয়ারনেসটা নাই, তাই না? তো সেইটাও কিন্তু স্টুডেন্টদের থেকেও এগিয়ে আসা দরকার, কারণ টিচার যারা আছেন, যারা অভিজ্ঞ আছেন, তাদের কাছ থেকে জানতে চাইতে মানে গিয়ে কেউ জানতে পারবে না, এই জায়গাটাতে আসলে আমি বলতে অভ্যস্ত না। তার অ্যাওয়ারনেসটা থাকা উচিত। তার মানে হচ্ছে একজন শিক্ষার্থীর আসলে স্কুল মানে ভার্সিটি লাইফ থেকে নিজেকে সচেতন এবং বিভিন্ন অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামগুলোতেও থাকা উচিত। করিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা অনুষ্ঠান আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে যাচ্ছেন তারা আমাদেরকে ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং এখন টেলিভিশনের ইউটিউব পেজ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।